গল্পের আসরে আজকের গল্প দুঃস্বপ্নের দ্বীপ। রচনায় সৈয়দ মুস্তাফা সিরাজ। আমার কুকুর জিমিকে নিয়ে জ্বালায় পড়েছি দেখছি। এমন নয় যে তাকে কখনো বন জঙ্গল পাহাড় পর্বতে আনিনি। এই তো মাস তিনেক আগেই তাকে নিয়ে কাশ্মীরের বরফ ঢাকা পাহাড়ি মুলুকে ঘুরে এসেছি। কিন্তু জিমের এমন পালাই পালাই ভাবভঙ্গি আগে তো কখনো দেখিনি। প্রথমে ভেবেছিলাম একেবারে বিদেশ বিভূই জায়গায় এসে ওর বুঝি অসুখ বিসুখ করেছে। আমাদের সঙ্গে আছেন ভাগ্যক্রমে প্রাণীবিজ্ঞানী ডক্টর মুরলীধর প্রসাদ, নৈনিতালের লোক। তিনি জিমকে ভালোভাবে পরীক্ষা করে বলেছেন, জিম ইজ অল রাইট, ওর কিচ্ছু হয়নি। তবে কি জানেন জয়ন্তবাবু, মানুষের যেমন তেমনি সব প্রাণীরই ওই একটা ব্যাপার আছে, সব জায়গায় মন টেকে না। ভেবে পাইনি এমন সুন্দর জায়গায় মন না টেকার কারণ কি থাকতে পারে। চারদিকে নীল সাগরে ঘেরা এই দ্বীপের প্রাকৃতিক দৃশ্য অতি মনোরম। আমাদের ক্যাম্পের সামনে সবুজ ঘাসে ঢাকা একটা সমতল মাঠ। সেখানে নির্ভয়ে হরিণের পাল চড়ে বেড়ায়। কখনো লুকোচুরি খেলতে আসে সাদা রঙের দু একটা খরগোশ। পাখিও কম নেই। ঝাঁক বেঁধে মাঠে নেমে তারা পোকামাকড় খুঁজে খুঁজে খায়। কিন্তু আশ্চর্য, জিমকে ছেড়ে দিয়ে দেখেছি সে অভ্যাস মতো পশু পাখিদের মিছিমিছি ভয় দেখিয়ে বা তাড়া করে মজা লুটতে ছোটে না। এমনকি তার প্রায় নাকের ডগায় কোনো পাখি বা খরগোশ বেয়াদপি করতে গেলেও জিম মুখেও ধমকায় না, খালি মুখ তুলে বোবার মতো তাকিয়ে থাকে। তার শরীর কেমন যেন থরথর করে কাঁপে। সবচেয়ে অদ্ভুত লাগে তার আচরণ সন্ধ্যের দিকে। ক্যাম্পের সামনে খোলা মেলা আগুন জেলে আমরা যখন বসে গল্প সল্প করি, জিম আমার কোলে বসে মুখের ভেতর কি একটা অস্পষ্ট শব্দ করে। মাঝে মাঝে যেন সে ভীষণ চমকে ওঠে। সারা রাত যতবার ঘুম ভাঙে শুনতে পাই জিমের ওই বোঝার মতো চাপা অদ্ভুত আওয়াজ। রাতের দিকে বেশ ঠান্ডা বলে তার গায়ে এক টুকরো কম্বল চড়ানো থাকে। দেখেছি জিম কম্বলের ভেতর মুখটাও ঢুকিয়ে তাল গোল পাকিয়ে শরীরে পুঁটুলির মতো গুটিয়ে রয়েছে। ভয়েই কি? কিসের ভয়? এখানে ভয় পাওয়ার মতো কিছু দেখছি না তো। আজ 3 দিন হলো আমরা এই দ্বীপে এসেছি। আমরা মানে ওই ডক্টর মুরলীধর প্রসাদ, আমি এবং আমাদের প্রখ্যাত বুড়ো ঘুঘু কর্নেল নীলাদ্রি সরকার মহোদয়। আর একজন সঙ্গী অবশ্য আছে, সে কর্নেলের পুরাতন ভৃত্য শ্রীযুক্ত ষষ্ঠীচরণ। তাকে না আনলে এ অখাদ্য দ্বীপে না খেয়ে মরতে হতো। তবে শুধু রান্নাবান্না নয়, ষষ্ঠীচরণ প্রহরী হিসাবেও বড় কড়া লোক, খুব চালাক চতুর, এবং এই প্রৌঢ় বয়সে তার গায়ের জোরের পরিচয় অনেকবার পেয়েছি। আজও কর্নেল ভোরবেলা ডক্টর প্রসাদকে নিয়ে বেরিয়ে গেছেন। সামনের মাঠের ওপারে উঁচু পাঁচিলের মতো বিশাল পাহাড় দ্বীপের একদিক থেকে অন্য দিক পর্যন্ত চলে গেছে। দ্বীপটাকে নাকি দুভাগে ভাগ করেছে এই পাহাড়টা। কর্নেলরা যান ওই পাহাড়ে। এ দ্বীপের নাম ভেগা আইল্যান্ড, আর ওই পাহাড়টার নাম ওয়াকিমো মাউন্টেন। ওয়াকিমো কথাটার মানে নাকি বদরাগী। পাহাড়টার এমন বিশ্রী নাম কেন? শুনেছি এ সমুদ্রে যারা মাছ ধরতে আসে তাদের বিশ্বাস ওখানে একটা বেজায় বদরাগী দানব বাস করে। তাই মাছ ধরা জাহাজ এই দ্বীপের ছায়া মাড়ায় না। কর্নেল কি দানবটাকে তাহলে জব্দ করতে এসেছেন? মোটেও না। কর্নেল যা বলেছেন শুনে তাক লেগে যায়। ওয়াকিমো পাহাড়ে এক বিচিত্র প্রাণীর বাস। প্রাণীটা
নেকড়ে এবং কুকুরের মাঝামাঝি। 15,000 বছর আগে গুহাবাসী আদিম মানুষেরা জন্তু শিকার করে এনে গুহার ভেতর বসে মহা আনন্দে খেত আর হাড়গোড় বাইরে ফেলে দিত। নেকড়েরা সেই লোভে গুহার কাছে জড়ো হতো। কালক্রমে এই উচ্ছিষ্ট খাদ্য খেতে খেতে তারা শিকার করাই ভুলে গেল। মানুষ ঘেঁষা হয়ে পড়ল। তারপর মানুষ তাদের বশ করে ফেলল। তারাই গৃহপালিত কুকুরের পূর্বপুরুষ। কিন্তু মানুষের ভেতর যেমন, তেমনি জন্তুদের ভেতরেও কিছু বেয়াড়া জীব থাকে। তেমন কিছু বেয়াড়া নেকড়ে মানুষের পোষ মানল না, অথচ শিকারের ক্ষমতাও হারিয়ে ফেলেছে। তারা কি করলো তখন? তারা অগত্যা পেটের জ্বালায় বাঁদর হনুমানদের মতো উদ্ভিদ ভোজী, যাকে ইংরেজিতে বলে ভেজিটেরিয়ান, তাই হয়ে গেল। গাছের পাতা, ফল, মূল এসব খেয়েই বেঁচে রইল। প্রাণী বিজ্ঞানীদের ধারণা, এই সব জাত খোয়ানো নেকড়ের বংশধর এখনো কোথাও টিকে থাকতে পারে। কর্নেল কোন সূত্রে খবর পেয়েছেন ভেগা দ্বীপের পাহাড়ে নাকি সেই আজব নেকড়ে কুকুর এখনো আছে। তাই প্রাণী বিজ্ঞানী ডক্টর প্রসাদকে নিয়ে এখানে হাজির হয়েছেন। আর আমি তো কর্নেল বুড়োর ছায়া সঙ্গী, যাকে বলে নেওটা, তাই আমাকেও আসতে হয়েছে। পোর্ট ব্লেয়ার থেকে হেলিকপ্টারে আসতে ঘন্টা 5 লেগেছে, কিন্তু একটুও ক্লান্তি বা বিরক্তি আসেনি। জিমকে সঙ্গে আনার কারণ, সেই আজব নেকড়ে কুকুর বা কর্নেলের ভাষায় নেকুর যদি একটা পাকড়াও করতে পারেন, পোষা কুকুরের সামনে তার আচরণ কেমন ধারা হবে পরীক্ষা করে দেখবেন। তাছাড়া জিমের জন্য একটা জরুরি কাজও আছে। জিমকে দেখিয়ে নেকুরদের ফাঁদে ফেলার মতলব ছিল কর্নেলের। পোষা ঘুঘু পাখির সাহায্যে ব্যাধরা যেভাবে বুনো ঘুঘু পাখিকে ডেকে এনে ফাঁদে ফেলে, ঠিক সেইভাবে। কিন্তু দ্বীপে এসে জিমের হাবভাব দেখে কর্নেল আপাতত সে মতলব কাজে লাগাচ্ছেন না। লাগাতে চাইলে আমিও আপত্তি করতুম। আজ 3 দিনের দিন একটা সন্দেহ জাগছে, জিম কি তাহলে নেকুড়ের ভয় এমন অস্থির? কর্নেলের কাছে কথাটা তুলতে হবে। তবে জিম শক্তিমান অ্যালসেশিয়ান। তার গায়ের রং কুচকুচে কালো, দশা সই গতর। একবার একজন খুনে গুন্ডাকে প্রায় মেরে ফেলার উপক্রম করেছিল। জিমের মতো সাহসী দুর্দান্ত কুকুর শাক পাতা খেত নেকুড়কে ভয় পাবে বলে তো মনে হয় না। কিন্তু কিছু বলাও যায় না। গরিলাও তো মাংসাশী প্রাণী নয়, অথচ গরিলাকে সিংহও ভয় পায়। এই সব 7-5 ভাবতে ভাবতে সকালে ক্যাম্পের সামনে চেয়ারে পেতে বসে কফি খাচ্ছি। ষষ্ঠীচরণ তার কিচেন তাঁবুর সামনে খোলা মেলায় পিকনিকের উনুনের মতো উনুন বানাতে ব্যস্ত রয়েছে। কারণ কেরোসিন তত বেশি সঙ্গে আনা হয়নি এবং কতদিন এখানে থাকতে হবে তার ঠিক নেই। জিম আমার চেয়ারের পায়া ঘেঁষে বসে আছে, মুখটা বেজায় বিষণ্ণ। হঠাৎ ষষ্ঠীচরণ কাজ ফেলে আমার কাছে এসে কাঁচুমাচু মুখে একটু হেসে বলল, ছোট সাহেব যদি কিছু মনে না করেন একটা কথা বলি। বললুম, অত বিনয়ের অবতার তো তোমায় কোনোদিন দেখিনি ষষ্ঠী, ব্যাপারটা কি? ষষ্ঠীচরণের হাসিটুকু মিলিয়ে গেল। সে গম্ভীর হয়ে চাপা গলায় বলল, আগে আমার বড্ড গা বাজছে। অবাক হয়ে বললুম, সে কি হে ষষ্ঠী, তুমি অমন ডানপিটে সাহসী মানুষ, তোমার গা বাজছে মানে? ষষ্ঠীচরণ আরো গলা চেপে বলল, এ দ্বীপটায় অমানুষ থাকে। অমানুষ মানে? হাসতে হাসতে বললুম,
ও ষষ্ঠী, তুমি কি ভূতের ভয় পেয়েছো? ষষ্ঠীচরণ এবার বসল, চারদিকটা দেখে নিয়ে ভয়ার্ত চোখে তাকিয়ে ফিসফিস করে বলল, এই মাত্র আমার উপর টুকটুক করে ঢিল পড়ছিল। আপনার দিব্যি ছোট সাহেব, মিথ্যে কথা আমায় কখনো বলতে শুনেছেন? মার্চ মাসের উজ্জ্বল সকালবেলা, আকাশে মেঘের কুটোটিও নেই। তাঁবুর পেছনে অবশ্য একটু তফাতে ঝোপঝাড়ার গাছপালা আছে, কিন্তু সামনেটা ফাঁকা। সবুজ ঘাসের মাঠ ওয়াকিমো পাহাড় পর্যন্ত ছড়ানো। এই ফাঁকা জায়গায় দিন দুপুরে ষষ্ঠীকে ভূতেরা ঢিল ছুঁড়ে নাকাল করেছে, ভাবতেই হাসি পাচ্ছে। আমি হো হো করে হেসে বললুম, কই চলো তো দেখি ভূতের কেমন সাহস। ষষ্ঠীচরণ বলল, বন্দুকটাও সঙ্গে নিন স্যার। পা বাড়িয়ে বললুম, ভূতের গায়ে বন্দুকের গুলি বেঁধে না, কই চলো দেখি। আয় জিম। জিম যেন অনিচ্ছা সত্ত্বেও আমার সঙ্গে এগোলো। মাত্র 30 হাত তফাতে ষষ্ঠীচরণের কিচেন তাঁবু। ঠিক মাঝামাঝি পৌঁছেছি, হঠাৎ আমার গায়ে টুপ টুপ করে কি যেন পড়ল কয়েকবার। ঠাহর করে দেখি সেগুলো খুদে মার্বেলের মতো গড়নের গোল ঢিল। চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কাউকে দেখতে পেলুম না। দৌড়ে ওই তাঁবুর পেছনে গেলুম, কেউ কোথাও নেই। ওদিকটা প্রায় 25 গজ অব্দি ফাঁকা, তারপর জঙ্গল। জঙ্গল থেকে ঢিল ছুঁড়েছে কি? তারা কারা? জিম আমার পেছন পেছন এসে মুখ তুলে দাঁড়িয়ে আছে। জঙ্গলের দিকে আঙুল তুলে তাকে ইশারা করলুম। জিম কিন্তু কথা মানল না, শুধু লেজটা গুটিয়ে কেমন চাপা শব্দ করতে লাগলো। ষষ্ঠীচরণ এগিয়ে এসে বলল, ঢিলটা পরখ করে দেখুন তো স্যার, এ তো ঢিল বলে মনে হচ্ছে না। হাতের তালুতে রেখে দেখলুম খুব হালকা ধূসর রঙের ঘুঁটি। ঘুঁটিটা শুকনো ঘাস দিয়ে তৈরি। সাধু বাবারা গাঁজা খাওয়ার জন্য নারকেল ছোবড়ার এমন খুদে গুলতি বানায় ঠিক তেমনি, কিন্তু এগুলো আরও ছোট। ওজনে হালকা হলেও দৈবাত চোখে লাগলে বিপদ হতে পারে। ততক্ষণে ষষ্ঠীচরণ আরও কয়েকটা ভূতের ঢিল খুঁজে পেয়েছে। সেগুলো সে একটা কাগজের মোড়কে রেখে বলল, বড় সাহেবকে দেখাতে হবে। ভূত পেড়েতে আমার বিশ্বাস নেই। নিশ্চয়ই এভাবে ভুতুড়ে ঢিল ছুঁড়ে কারা আমাদের ভয় দেখাচ্ছে কোনো উদ্দেশ্যে। ব্যাপারটা দেখতে হয়। দৌড়ে আমার তাঁবু থেকে রাইফেল নিয়ে বেরুলুম। জিম অনিচ্ছা সত্ত্বেও আমাকে অনুসরণ করল। ষষ্ঠীচরণ ব্যাপার দেখে আরও ভয় পেয়ে বলল, ওরে বাবা, আমার কি হবে? কিছু হবে না, ভূতেরা ছুঁড়লে তুমিও ঢিল ছুঁড়বে বলে যেদিক থেকে ঢিলগুলো এসেছিল সেই দিকে এগিয়ে গেলুম। কিন্তু আর ঢিল ছুঁড়ল না কেউ। ঝোপ জঙ্গল দুর্ভেদ্য বললেই হয়। ভেতরে ঢোকার কোনো উপায় নেই। চোখে পড়ল বড় বড় পাথরও রয়েছে জঙ্গল জুড়ে। প্রকাণ্ড একটা পাথর জঙ্গলের বাইরে অবধি ছড়িয়ে রয়েছে দেখে সেখানে গেলুম। প্রথমে জিমকে তুলে দিলুম পাথরটার ওপর, তারপর আমি উঠলুম। জঙ্গলের মাটিটা ক্রমশ ওদিকে ঢালু হয়ে নেমে গেছে বোঝা যাচ্ছিল। হঠাৎ মনে একটা অদ্ভুত অস্বস্তির সৃষ্টি হলো। ওই ঘন সবুজ জঙ্গলের ভেতর থেকে কে বা কারা যেন আমাকে দেখছে। তাদের দেখতে পাচ্ছি না, অথচ তারা আমাকে দেখছে। অস্বস্তিটার কারণ এই, কিন্তু ভালো করে খুঁটিয়ে দেখেও কিছুই সন্দেহজনক চোখে পড়ছিল না। তবু হলফ করে বলতে পারি, একদল অদৃশ্য আজব প্রাণী আড়াল থেকে যেন আমার ওপর লক্ষ্য রাখছে।
কিছুতেই এ অনুভূতি মন থেকে তাড়াতে পারলুম না। তারপর জিম একটা অদ্ভুত কাণ্ড করল। আমাকে ফেলে রেখে লাফ দিয়ে পাথর থেকে নামলো। তারপর লেজ গুটিয়ে গলার ভেতর অদ্ভুত আওয়াজ করতে করতে খোলা ঘাস জমির উপর দিয়ে তাঁবুর দিকে দৌড়লো। আমি রেগেমেগে চিৎকার করে বললুম, জিম কি হচ্ছে? জিম কিন্তু কান করল না। কিচেন তাঁবুর পাশে ষষ্ঠীচরণ দাঁড়িয়ে আছে দেখলুম। তার হাতে একটা বল্লম কিংবা লাঠি, এত দূর থেকে ঠিক বোঝা যাচ্ছে না। জিম শটান গিয়ে আমার তাঁবুতে ঢুকে পড়ল। পেছন ঘুরেছিলুম জিমের জন্য। এবার জঙ্গলের দিকে ঘুরেই চমকে উঠলুম। আন্দাজ গজ 20 দূরে নিচে এমনি একটা পাথরের পাশে 3টে বিদঘুটে প্রাণী দাঁড়িয়ে আছে। তাদের ওপর রোদ্দুর পড়েছে বলে স্পষ্ট দেখতে পাচ্ছি। তারা মানুষের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। গায়ের রং কালো কুচকুচে, গলা কাঠির মতো, মাথা তেকোনা এবং প্রকাণ্ড। নিচের ধরটা ঝোপের ভেতর বলে বোঝা যাচ্ছে না কেমন। সবচেয়ে অদ্ভুত ওদের চোখ। তেকোনা মাথায় দুটো গোল রঙিন কাঁচের মতো মস্ত চোখের রং কখনো লাল, কখনো নীল, আবার কখনো বা হলুদ হয়ে উঠছে। আমার মাথায় পলকে ভেসে এলো ওরা যেন অতিকায় পিঁপড়ে। কিন্তু পিঁপড়েরা কি অমন খাড়া দাঁড়াতে পারে মানুষের মতো করে? ভয় হলো ওরা আমাকে আক্রমণ করবে না তো। তাই রাইফেল তাক করলুম। অমনি প্রাণীগুলো গা ঢাকা দিল পাথরের আড়ালে। বুঝলুম জিম কেন ভয় পেয়েছে, এও বুঝলুম ঘাসের গুলতিগুলোও কাড়া ছুঁড়েছিল। বেলা 2টোয় কর্নেল এবং ডক্টর প্রসাদ ঘেমে তেতে ফিরলেন। নেকুড়ের লেজের ডগাটুকুও দেখতে পাননি, তবে ওয়াকিমো পাহাড়ের অনেকটা চিনে ফেলেছেন। পাহাড়টা যত দুর্গম দেখায় তত কিছু নয়, সহজে ওঠা যায় এবং যত দূর খুশি ঘোরাঘুরি করা যায়। ঘাসের গুলতি আর পিঁপড়ে মানুষের কথা শুনে প্রাণীবিজ্ঞানী ডক্টর প্রসাদ তো ভীষণ উত্তেজিত। কর্নেল বললেন, বোঝা গেল কেন ভেগা দ্বীপ ভুতুড়ে দ্বীপ বলে বিখ্যাত অথবা কুখ্যাত হয়েছে। কবছর আগে এক জাহাজের কাপ্তেন আমাকে এখানকার পিঁপড়ে মানুষের কথা বলেছিলেন, বিশ্বাস করিনি। এখন দেখা যাচ্ছে কথাটা সত্যি। ডক্টর প্রসাদ বললেন, কর্নেল, নেকুড় থাক, বরং আমরা পিঁপড়ে মানুষের দিকে মন দিই। আমি বললুম, একটা কথা আমি বুঝতে পারছি না, এই ঘাসের গুলতির রহস্য কি? কর্নেল বললেন, এগুলো পিঁপড়ে মানুষদের অস্ত্র, পোকামাকড় ওদের খাদ্য। এই গুলতি ছুঁড়ে ওরা পোকামাকড়কে কাবু করে, বুঝলে? হাসতে হাসতে বললুম, বেটারা আমাদের গুলতি ছুঁড়ে কাবু করবে ভেবেছে? একটা মানুষের মাংসে ওদের বছর চলে যাবে কি না। ষষ্ঠীচরণ একটু তফাতে দাঁড়িয়ে কান খাড়া করে শুনছিল। আতঙ্কে সে বলে উঠল, উরে বাবা! কর্নেল সকৌতুকে বললেন, ষষ্ঠী, তোমার গা গতর দেখে ওদের বেজায় লোভ হয়েছে মনে হচ্ছে, নইলে প্রথম তোমার ওপর গুলতি ছুড়ল কেন ওরা? ষষ্ঠীচরণ আরো ভয় পেয়ে করুণ সুরে শুধু বলল, ওরে বাবা! কিছুক্ষণ পরে কর্নেল আর ডক্টর প্রসাদ একটা ফাঁদ নিয়ে বেরুলেন। যেখানে আমি পিঁপড়ে মানুষদের দেখেছি সেখানে কোথাও ফাঁদটা পেতে রাখবেন। সঙ্গে ষষ্ঠীচরণকেও নিয়ে গেলেন। সে দা দিয়ে কুপিয়ে জঙ্গল সাফ করে চলার রাস্তা বানাবে। যা দুর্গম জঙ্গল! আমি রইলুম তাঁবুর পাহারায়। জিম সেই যে তাঁবুর ভেতর খাটের তলায় ঢুকেছে, আর বেরুনোর নাম করে না। তার উপর রাগ হচ্ছিল। খুব বকাবকি করলুম তাকে ভীতু বলে, শাসালুম কলকাতায় ফিরে বেচে দেব বেটার ছেলেকে।
জিম গ্রাহ্য করল না, শুধু গলার ভেতর সে চাপা কান্নার মতো আওয়াজ বেরুলো। বিকেল নেমেছে। গুলি ভরা রাইফেল কাঁধে রেখে সতর্ক দৃষ্টে চারিপাশ লক্ষ্য রেখে শান্তির মতো পায়চারি করছিলুম। দূরে একপাল হরিণ চড়ছিল। মাথার ওপর ঝাঁকে ঝাঁকে সামুদ্রিক প্রাণী উড়ে যাচ্ছিল। একসময় উত্তর দিকের জঙ্গলের মাথায় একটা প্রকাণ্ড বেলুন দেখতে পেলুম। হলুদ রঙের বেলুনটা নিঃশব্দে ওদিকে কোথাও আস্তে আস্তে নামছে। অবাক হয়ে তাকিয়ে রইলুম। বেলুনটা গাছপালার আড়ালে অদৃশ্য হলে ব্যস্ত হয়ে উঠলুম। এই নির্জন আজব দ্বীপে বেলুন নামাটা তো বড়ই রহস্যময়। তাঁবুর দরজায় পর্দা শক্ত করে বেঁধে তক্ষুনি বেরিয়ে পড়লুম ব্যাপারটা দেখতে। যেদিকে পিঁপড়ে মানুষ দেখেছিলুম এটা তার উল্টো দিকে। ওদিক দিয়েই আমরা এ দ্বীপে ঢুকেছি। আমাদের হেলিকপ্টার ওদিকে সমুদ্র তীরে বালির বিচে নেমেছিল। যখন আমাদের দ্বীপ ছেড়ে যাওয়ার সময় হবে, তাঁবুর ভেতর রাখা বেতার যন্ত্রে খবর পাঠাবেন কর্নেল। তাহলে ওর বন্ধু এসে সামরিক অফিসার হেলিকপ্টারটা নিয়ে আসবেন এই দ্বীপে। জিমকে নাড়ানো যাবে না, তা না হলে ওকে সঙ্গেই নিয়ে যেতুম। জঙ্গলের ভেতর দৌড়ে চললুম। একটু পরেই জঙ্গলের ওধারে ঢালু পাহাড়ি জমি নিচে সমুদ্রের বিচে গিয়ে মিশেছে। সেখানে দাঁড়িয়ে দেখি বেলুনটা চুপসে বালির ওপর পড়ে রয়েছে। বেলুনের তলায় দড়ি দড়া থেকে ঝুলন্ত প্রকাণ্ড বাস্কেটের মতো আসন। একটা বেঁটে গোবদা মোটা লোক সবে বেরুচ্ছে। তার চেহারা চীনাদের মতো, কোমরে বাঁধা একটা লম্বাটে রিভলভার। লোকটাকে দেখে পছন্দ হলো না, কেমন খুনে মার্কা চেহারা। বেলুন সেভাবেই পড়ে রইল। লোকটা এদিকে ঘুরে ঢালু জমিটা বেয়ে উঠতে থাকলো। তখন আমি ঝোপের আড়ালে লুকিয়ে পড়লুম। সে জঙ্গলে ঢুকে পশ্চিমে এসে গেল। তাকে অনুসরণ করতে থাকলুম। ফাঁকা মাঠের ওইদিকে না গিয়ে এসে সমুদ্রের সমান্তরালে জঙ্গলের ভেতরে চলেছে। কিছুক্ষণ পরে সে দাঁড়ালো, এদিক ওদিক তাকিয়ে পাথরের ওপরে উঠল। তারপর 3 বার হাততালি দিল। জঙ্গলের ভেতর ছাড়া ততক্ষণে আরো ঘন হয়েছে, তবু স্পষ্ট দেখতে পাচ্ছি ওর ক্রিয়াকলাপ। মিনিট খানেক পরে যা দেখলুম, আমার তো চক্ষু চড়ক গাছ। এ কি স্বপ্ন না সত্যি সত্যি ঘটছে? পাথরের ওপাশ থেকে একদল পিঁপড়ে মানুষের আবির্ভাব ঘটেছে। লোকটা প্যান্টের পকেট থেকে মুঠো মুঠো কিসব জিনিস ছড়িয়ে দিল, আর পিঁপড়ে মানুষগুলো কাড়াকাড়ি করে তা কুড়িয়ে খেতে থাকলো। একটু পরে লোকটাকে দেখলুম ওদের সঙ্গে চলেছে। আমি আড়ালে আড়ালে কিছুটা এগিয়ে গেলুম, কিন্তু পাথরের কাছে এসে ওদের হারিয়ে ফেললুম। ওরা যেন বেমালুম উবে গিয়েছে। এদিক ওদিক সাবধানে খোঁজাখুঁজি করেও ওদের পাত্তা আর পেলুম না। ততক্ষণে পশ্চিমে ওয়াকিমো পাহাড়ের আড়ালে চলে গেছে সূর্য। জঙ্গল থেকে দক্ষিণে এগিয়ে ফাঁকা মাঠটায় পৌঁছলুম। তাঁবুর দিকে প্রায় দৌড়ে চললুম। জিমের জন্য ভাবনা হচ্ছিল। আমার তাঁবুর সামনে গিয়ে থমকে দাঁড়াতে হলো। দরজার পর্দা ছেঁড়া, শুধু ছেঁড়া নয়, কুটি কুটি করে কেটে কেউ বা কারা ছড়িয়ে রেখেছে। ভেতরে ঢুকে চেঁচিয়ে ডাকলুম, জিম জিম। জিমের সাড়া নেই। ক্যাম্প খাটের তলা ফাঁকা। টর্চ জেলে তাঁবুর ভেতরটা ভালো করে দেখে নিলুম। জিম নেই। রাগে দুঃখে বাইরে বেরিয়েছি। কর্নেলদের সাড়া পাওয়া গেল। সন্ধ্যায় আবঝা আলোয় ওদের দেখা যাচ্ছিল। কথা বলতে বলতে হেঁটে আসছেন তাঁবুর দিকে। কর্নেল তাঁর ধুরন্ধর গোয়েন্দা বুদ্ধি প্রয়োগ করে সিদ্ধান্তে এসেছেন পিঁপড়ে মানুষরাই জিমকে চুরি করে নিয়ে গেছে।
তাকে উদ্ধার করতে হলে পিঁপড়ে মানুষদের ডেরা খুঁজে বের করতে হবে। কর্নেলের ধারণা জিমকে মেরে ফেলা ওদের উদ্দেশ্য নয়, অন্য কোনো উদ্দেশ্য আছে, আপাতত সেটা বোঝা যাচ্ছে না। এই রাতেও জ্যোৎস্না ছিল। আমরা চুপি চুপি একটা কাজ সেরে ফেললুম। সমুদ্র তীরের সেই বেলুনটা গুটিয়ে ধরাধরি করে নিয়ে এলুম তাঁবুতে। তারপর পালাক্রমে রাইফেল হাতে পাহারা দিলুম। কিন্তু রাতে কোনো ঘটনাই ঘটল না। ভোরবেলা কর্নেল একা বেরিয়েছিলেন। ফিরে এসে জানালেন বেটা ছেলেরা ফাঁদটাকে কুটি কুটি করে কেটেছে, তবে লুকিয়ে রাখা ক্যামেরায় ছবিগুলো উঠেছে। কর্নেলের ক্যামেরায় কীর্তিকলাপ আমার জানা, অন্ধকারেও ছবি তুলতে ওস্তাদ। ছবিগুলো প্রিন্ট করে দেখালেন। পিঁপড়ে মানুষরা কিভাবে ফাঁদ দাঁত দিয়ে কাটছে তার পরিষ্কার ছবি উঠেছে। ব্রেকফাস্ট সেরে আমি, কর্নেল ও ডক্টর প্রসাদ বেরিয়ে পড়লুম উত্তর দিকের জঙ্গলে, যেখানে কাল সন্ধ্যায় বেলুনের লোকটাকে অদৃশ্য হতে দেখেছি। সেই পাথরের কাছে গিয়ে দিনের আলোয় একটা ব্যাপার দেখতে পেলুম। পাথরের গায়ে সাদা আঁকিবুকি রয়েছে। পিঁপড়ে মানুষদের ছবি আঁকার শখ, নাকি ওতে কিছু লেখা রয়েছে? তাহলে স্বীকার করতে হয় ওরা মানুষের মতো লেখাপড়াও করে। প্রাণীবিজ্ঞানী ডক্টর প্রসাদ হেসে উড়িয়ে দিলেন। কর্নেল হাঁটু গেড়ে প্রায় হামাগুড়ি দিয়ে মাটিতে ও ঘাসে কিছু খুঁজছিলেন। ওই অবস্থায় বাঁদিকে এগিয়ে আরও একটা বড় পাথরের কাছে গিয়ে চাপা গলায় বলে উঠলেন, পেয়েছি পেয়েছি। ডক্টর প্রসাদ বললেন, কি পেয়েছেন কর্নেল? কর্নেল কোনো জবাব না দিয়ে পাথরটার ওপর উঠতে শুরু করলেন। তারপর দেখি উনি হঠাৎ উপুড় হয়ে শুয়ে পড়লেন। কিছুক্ষণ কি দেখার পর ইশারায় আমাদের ডাকলেন। ডক্টর প্রসাদ আর আমি পাথরে উঠে ওর মতো উপুড় হতেই এক বিচিত্র দৃশ্য দেখতে পেলুম। পাথরের ওদিকে ঢালু হয়ে মাটিটা নেমে গেছে এবং একটা বিশাল গর্তের মতো সমতল জায়গায় অসংখ্য প্রকাণ্ড উই ঢিবির মতো রয়েছে। ঢিবির দরজা আছে এবং জানলার মতো ফোকরও আছে কয়েকটা। একখানে ভিড় করে দাঁড়িয়ে আছে একদল পিঁপড়ে মানুষ। মধ্যিখানে একটা বেদি মতো উঁচু জায়গা, সেখানে দাঁড়িয়ে আছে একটা লাল পিঁপড়ে মানুষ। ওর মাথায় ঘাসের মুকুট, মুকুটের রঙিন পালক গোজা এবং একটা উজ্জ্বল মণির মতো কি জিনিস। তা থেকে সূর্যের আলো ঠিকরে পড়ে চোখ ধাঁধিয়ে দিচ্ছে। আরও আশ্চর্য ব্যাপার, বেদির নিচে ঘাসের মোটা দড়িতে আষ্ঠে পৃষ্ঠে বাঁধা অবস্থায় পড়ে আছে বেলুনের লোকটা। আমরা দম আটকানো ভঙ্গিতে উপুড় হয়ে শুয়ে ওই আজব দৃশ্য দেখতে থাকলুম। তারপর কানে এলো পিঁপড়ে মানুষেরা পোকামাকড়ের ডাকের মতো চাপা ক্ষীণ শব্দে কথাবার্তা বলছে। সে শব্দ এত চাপা যে মনে হচ্ছে অনেক দূরে কোথাও হাজার হাজার পোকামাকড় ডাকছে। তারপর যা দেখলুম, আমি লাফিয়ে উঠতে যাচ্ছিলুম আর কি, কর্নেল টেনে ধরে ফের শুইয়ে দিলেন। সেখানকার একটা ঢিবিঘর বেশ বড়, প্রায় ফুট 6 উঁচু এবং ফুট 3 চওড়া। সেটা নিশ্চয়ই রাজার বাড়ি। সেখান থেকে চ্যাংদোলা করে পিঁপড়ে রক্ষীরা জিমকে বের করে আনছিল। পেছনে আরেকটা লাল পিঁপড়ে মানুষ, নিশ্চয়ই রানী। কিন্তু জিম যেন মরা, টুকটুক করে তাকাচ্ছে, নির্জীব অবস্থা। রানী বেদিতে উঠে রাজার পাশে দাঁড়ালো। জিমকে পিঁপড়ে রক্ষীরা তাদের পায়ের কাছে বেদির উপর শুইয়ে দিল। কিন্তু আশ্চর্য, জিম ছাড়া পেয়েও তেমনি নির্জীব হয়ে পড়ে রইল। এবার রানীকে দেখলুম 2 হাত তুলে জোরে নাড়ছে। তারপর ঢিবি রাজবাড়ির দরজা দিয়ে বেরিয়ে এলো এক অদ্ভুত প্রাণী।
ধূসর রঙের হায়নার মতো দেখতে, কিন্তু অত কুৎসিত নয়, বরং নেকড়ে বলে মনে হলো। পিঁপড়ে রানীর মাথাতেও মুকুট আছে, মুকুটে ফুল গোজা। রানী একটা ফুল মুকুট থেকে নিয়ে একটু ঝুঁকে দাঁড়ালো। প্রাণীটা বেদিতে উঠে খপ করে ফুলটা মুখে পুড়ল, চিবুতে থাকলো। তারপর জিমের গা শুকতে শুরু করলো। ডক্টর প্রসাদ উত্তেজিতভাবে ফিসফিস করে বললেন, নেকুড় নেকুড়। নেকুড় তাহলে পিঁপড়ে মানুষদের কাছে পোষ মেনেছে। অবাক হয়ে নেকুড় দেখতে থাকলুম। জন্তুটা জিমকে যেন আদর করছে। জিম তেমনি নিঃসাড়। জিমের চারপাশে ঘুরে নেকুড়টা খেলা করতে থাকলো। সবাই এবার ভিড় করে খেলা দেখছিল। ঢিবি ঘরগুলো থেকে ছোট বড় সব পিঁপড়ে মানুষ ভিড় জমিয়েছে এতক্ষণে। এই সময় কর্নেল ফিসফিস করে বললেন, সাবধানে এসো তোমরা। ঢিবি ঘরগুলোর পেছনে গিয়ে লুকিয়ে থাকো। তারপর কি করতে হবে বলে দেব আমি। সাবধানে তিনজন পাথরের টুকরো আর খাঁজের আড়াল নিচে থেকে নেমে গেলুম। বুঝলাম এই সমতল বিশাল গর্ত মতো জায়গাটা কোনো যুগের আগ্নেয়গিরির ক্রেটার। ঢিবি ঘরের পেছনে ঝোপের আড়ালে তিনজন বসে পড়লুম। তারপর দেখি কখন ওদের অজান্তে বেলুনের লোকটা দড়ির বাঁধন খুলে ফেলেছে। সে উঠে দাঁড়িয়ে আকাশের দিকে তাক করে বেমক্কা রিভলভার থেকে গুলি ছুড়ল পরপর দুবার। পলকের মধ্যে হুলস্থুল পড়ে গেল। পিঁপড়ে মানুষেরা পিল পিল করে এদিক ওদিক ক্রেটারের কিনারায় ঢালু পাড়া বেয়ে উঠে এলো এবং পালিয়ে গেল। রাজা ও রানী যেন হতভম্ব, স্থির দাঁড়িয়ে রয়েছে। লোকটা বেদির উপর লাফ দিয়ে উঠল এবং রাজার মুকুট ধরে টানাটানি শুরু করলো। নেকুড় জিমটাকে নিয়েই ব্যস্ত ছিল। এবার আচমকা গর্জন করে ঝাঁপিয়ে পড়ল লোকটার উপর। রিভলভার ছিটকে পড়ে গেল নিচে। নেকুড়টা ওর গলা কামড়ে ধরেছে। লোকটা বিকট আর্তনাদ করে হাত পা ছুটছে। কর্নেল বলে উঠলেন, চলে এসো সবাই। আমরা যেই দৌড়ে গেছি, রাজা রানী তীরের মতো ছুটল উল্টো দিকে। বেদির কাছাকাছি পৌঁছানোর সঙ্গে সঙ্গে নেকুড়টাও দৌড়ে পালিয়ে গেল। কর্নেল বেলুনের লোকটার কাছে হাঁটু দুমড়ে বসলেন। ওর গলাটা ফাঁক হয়ে গেছে, গল গল করে রক্ত বেরোচ্ছে। ওকে বাঁচানোর উপায় আর ছিল না। 1 মিনিটের মধ্যে হাত পা খিঁচিয়ে ওর দেহটা শক্ত হয়ে গেল। সেই বিভৎস দৃশ্য থেকে চোখ ফিরিয়ে নিলুম। জিম আমাকে দেখে এতক্ষণে ওঠার চেষ্টা করলো, পারল না। ওকে 2 হাতে বুকের কাছে তুলে নিলুম। ওর শরীর থরথর করে কাঁপছিল। কর্নেল লোকটার পকেট হাতড়ে একটা নোট বই পেলেন। চীনা ভাষায় কি সব লেখা আছে। নোট বইটা নিজের পকেটে ঢুকিয়ে কর্নেল বললেন, আসুন ডক্টর প্রসাদ, আমরা এখান থেকে কেটে পড়ি। বেচারি পিঁপড়ে মানুষদের বিব্রত করে লাভ কি? ওদের কচি বাচ্চারা নিশ্চয়ই ঘরে আছে। ওরা না ফিরলে না খেয়ে মারা পড়বে। ঠিক তাই, ঢিবি ঘরের দরজায় খুদে পিঁপড়ে মানুষেরা উঁকি দিচ্ছিল। দেখে মায়া হয়। আমরা চলে এলে ওদের মা বাবা ফিরে এসে খেতে দেবে। এবেলা হয়তো বেলুনের লোকটার মাংস দিয়েই পিঁপড়ে পুরিতে বড় রকমের একটা ভোজ হবে। তাঁবুতে ফিরে গিয়ে দেখি আরেক কাণ্ড। ষষ্ঠীচরণ বন্দি। কিচেনে তাঁবুর ভেতর তার ক্যাম্প খাটে ওকে কারা আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। জাপ দিয়ে বেঁধেছে তা শক্ত ঘাসের দড়ি। ও ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে, মুখে কথা নেই। কর্নেল একটা ছুরি দিয়ে বাঁধন কেটে ওকে মুক্ত করলেন। তখন ষষ্ঠীচরণ উঠে দাঁড়িয়ে আড়মোড়া ভাঙল এবং জব্বর একটা হাই তুলল। বললুম, ব্যাপার কি ষষ্ঠী? ষষ্ঠীচরণ বলল, খুব ঘুম পেয়েছিল স্যার। তার জবাব শুনে অবাক হয়ে বললুম, কিন্তু তোমায় এমন করে বেঁধেছিল কারা?
এতক্ষণে ষষ্ঠীচরণের যেন খেয়াল হলো। কাটা দড়িগুলো দেখে নিয়ে বলল, তাহলে আমাকে সত্যি সত্যি বেঁধেছিল ব্যাটার ছেলেরা? আমি ভাবছি স্বপ্ন দেখছিলুম। ওরে বাবা, এ কি বিদঘুটের জায়গায় এসে পড়েছি। কর্নেল হাসতে হাসতে বললেন, তুমি নিশ্চয়ই আরাম করে খাটে শুয়েছিলে। ষষ্ঠীচরণ জিভ কেটে বলল, অন্যায় হয়ে গেছে স্যার, মাফ করে দিন। আপনারা যাওয়ার পর ঢুলুনি পেয়েছিল, ভাবলুম একটু শুয়ে নি, রাত্রিরে ঘুম হয় নাকি না। কর্নেল বললেন, ভাগ্যিস তোমাকে পিঁপড়ে মানুষেরা ধরাধরি করে জিমের মতো বই নিয়ে যায়নি, তাহলে আজ দুপুরে খাওয়া দাওয়া আর জুটত না আমাদের। ষষ্ঠীচরণ ভয় পেয়ে বলল, উড়ে বাবা। তারপর সে ব্যস্তভাবে উনুন ধরাতে গেল। আমরা কর্নেলের তাঁবুতে গেলুম। ডক্টর প্রসাদ বললেন, লোকটার নোট বইয়ে নিশ্চয়ই সব কথা লেখা আছে। চীনা ভাষা জানলে ভালো হতো, কিন্তু। কথা কেড়ে নিয়ে কর্নেল বললেন, আমি অল্প স্বল্প জানি চীনা ভাষা, দেখি কি লেখা আছে। কর্নেল মিনিট 10 ধরে নোট বইটা নিয়ে মেতে রইলেন। আমরা দুজনে চুপচাপ কৌতূহল নিয়ে বসে রইলুম। তারপর কর্নেল বললেন, লোকটার নাম সান ওয়ানসু, হংকংয়ে বাড়ি। কিভাবে ভেগা দ্বীপের পিঁপড়ে মানুষদের কথা জেনেছিল সেটা লেখা নেই, তবে এটুকু লেখা আছে মোট 3 বার এসেছে এর আগে। পিঁপড়ে মানুষদের রাজার মুকুটে যে বহুমূল্য মণি দেখেছি আমরা, সান ওয়ানসু ওটা হাতাতে চেয়েছিল। ডক্টর প্রসাদ বললেন, ওদের সঙ্গে ভাব করলো কিভাবে সেটা লেখা নেই। কর্নেল বললেন, আছে। প্রথমবার এসে ওদের গতিবিধি জেনে গিয়েছিল আড়াল থেকে। দ্বিতীয়বার সঙ্গে এনেছিল একটা প্রকাণ্ড কেক। বলুম, কেক দিয়ে পিঁপড়ে মানুষদের সঙ্গে ভাব করেছিল? ভারী বুদ্ধিমান তো। কর্নেল বললেন, হ্যাঁ। আর তৃতীয়বার সঙ্গে এনেছিল 1 বস্তা চিনি। বললুম, এবার তার সঙ্গে কিছু ছিল না, আমি দেখেছি। কর্নেল হাসলেন, বললেন, এই চতুর্থবার সে যা এনেছিল তা বেলুনের বাস্কেটে এখনো আছে। ওই যে দেখছো প্যাকেটে বাঁধা জিনিসটা, ওটা লজেন্স জুস। আমরা সবাই একসঙ্গে হেসে উঠলুম। কর্নেল ফের বললেন, প্যাকেটটা সঙ্গে নিয়ে কেন এবার যায়নি একটু ভাবলেই বোঝা যায়। আমার মনে হচ্ছে পিঁপড়ে মানুষদের রাজাকে সে সমুদ্রের ধারে তার বেলুনের কাছে নিয়ে যেতে চেয়েছিল। হয়তো বলেছিল ওখানে গেলেই রাজাকে উপহারটা দেবে। তার মতলব ছিল ওইভাবে ডেকে নিয়ে গিয়ে মণিটা কেড়ে বেলুনে চড়ে পালাবে। কিন্তু পিঁপড়ে মানুষেরা বুদ্ধিমান, ওর মতলব টের পেয়েছিল। আমার বুদ্ধি এবার খেলল। বললুম, তা নয়। বেলুনটা আমরা নিয়ে এসেছিলুম বলে সমুদ্রের ধারে গিয়ে যখন পিঁপড়ে মানুষেরা কিছু পায়নি, তখন রেগে গিয়ে ওকে বন্দি করেছিল। কর্নেল সায় দিয়ে বললেন, মন্দ বলনি জয়ন্ত, সম্ভবত। কর্নেলের কথা হঠাৎ বন্ধ হলো। উনি চোখের দিকে গুটিয়ে রাখা বেলুনটার দিকে হঠাৎ তাকিয়ে গেলেন। তারপর বলে উঠলেন, সর্বনাশ! বেলুনের অবস্থাটা কি করেছে? কুটি কুটি করে রেখে গেছে যে। আমি ও ডক্টর প্রসাদ হুমড়ি খেয়ে দেখতে লাগলুম। বেলুনের ভাঁজ করা রবারটা আর আস্ত নেই, ঝাঁঝরা হয়ে রয়েছে, মানে বেলুনটা আর ওড়ানো যাবে না। দোলনার মতো বাস্কেটটা টিকে আছে, তার মধ্যে বসার আসন, লজেন্সের প্যাকেট, অল্প স্বল্প কলকবজা রয়েছে। পিঁপড়ে মানুষেরা সেসব ছোঁয়নি। লজেন্সের প্যাকেটটা অন্তত নিয়ে পালানো উচিত ছিল। কেন নেয়নি? ডাক্তার প্রসাদ একটু হেসে বললেন, আমরা লজেন্সগুলো দিয়ে ওদের সঙ্গে ভাব করব। কি বলেন কর্নেল? কর্নেল গম্ভীর মুখে বললেন, ওই লজেন্সে তীব্র বিষ মেশানো আছে ডক্টর প্রসাদ। আমরা দুজনে আঁতকে উঠলুম। সে কিভাবে বুঝলেন? কর্নেল বললেন, ওই দেখো,
কত ক্ষুদে পিঁপড়ে আর পোকামাকড় মরে পড়ে রয়েছে। তাই দেখেই পিঁপড়ে মানুষেরা প্যাকেটটা ছোয়নি। এবার আশা করি বুঝতে পারছো লোকটাকে কেন ওরা অমন আষ্টে পৃষ্ঠে বেঁধে নিয়ে শাস্তি দিচ্ছিল। ডাক্তার প্রসাদ বললেন, সর্বনাশ, পিঁপড়ে মানুষেরা দেখছি ভারী ধূর্ত। আমরা বেরিয়ে গেছি আর সেই ফাঁকে এত সব কাণ্ড করেছে। তার মানে ওরা সারাক্ষণ আমাদের চোখে চোখে রেখেছে, কিন্তু ওদের আস্তানা থেকে আমরা এত দূরে রয়েছি। আমরা ওদের আস্তানায় পৌঁছানোর আগেই অত তাড়াতাড়ি কিভাবে ওরা এখানে এলো এবং ফিরেই বা গেল? কর্নেল বললেন, সেটা একটা রহস্য বটে। আমার মনে হচ্ছে এখানে কোনো একটা সিধে পথ আছে মাটির তলায় তলায়। অর্থাৎ পিঁপড়ে মানুষদের বসতি এখান থেকে উত্তর পশ্চিম কোণে মাইলটাক দূরে। ওদিকটা জঙ্গল আর পাহাড়ে বড় দুর্গম দেখাচ্ছে। এই সময় হঠাৎ জিম একটা চাপা গড়গড় আওয়াজ করল, আগের আতঙ্ক মেশানো আওয়াজ। তারপর এক বিচিত্র দৃশ্য দেখলুম। আমাদের সামনে খোলামেলা ঘাসের মাঠে আচম্বিতে পিল পিল করে কালো রঙের পিঁপড়ে মানুষ যেন মাটি ফুঁড়ে বেরুলো। অসংখ্য জায়গা থেকে অসংখ্য পিঁপড়ে মানুষ, আর তাদের সেই সঙ্গে নেকুড়ের পাল। বুঝলুম অজস্র গর্ত ছিল ঘাসের আড়ালে, ওগুলো সুড়ঙ্গ পথ। সেখান দিয়ে বেরিয়ে গোটা মাঠ জুড়ে একটা কালো রেখার মতো দাঁড়িয়ে আছে ওরা সামনে। নিশ্চয়ই ওরা সেনাবাহিনী। তারপর দীর্ঘ সেই কালো রেখা অর্ধবৃত্তাকার হয়ে এগিয়ে আসতে থাকলো আমাদের দিকে। কতক্ষণ হতবাক হয়েছিলুম কে জানে। হঠাৎ কর্নেল চেঁচিয়ে উঠলেন, সমুদ্রের কাছে চলো সবাই, সমুদ্রের কাছে। তারপর দৌড়ে তাঁবুতে গিয়ে ঢুকলেন। কখন ষষ্ঠীচরণ রান্না ফেলে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমি রুদ্ধশ্বাসে বললুম, রাইফেল এনে গুলি ছুড়ি কর্নেল। কর্নেল তাঁবুর ভেতর থেকে শুনতে পেয়ে বললেন, না জয়ন্ত, গুলি করে ওদের শেষ করা যাবে না। সারা দ্বীপের মাটির তলায় তলায় দুর্গের মতো কোটি কোটি পিঁপড়ে মানুষ রয়েছে মনে হচ্ছে। এসো সবাই সমুদ্রের দিকে পালাই। আমরা চারজনে সব কিছু ফেলে পূবে সমুদ্রের দিকে দৌড় দিলুম। কর্নেল শুধু বেতার যন্ত্রটা সঙ্গে নিয়েছেন দেখা গেল। যখন বিচে পৌঁছলুম তখন আমাদের দম আটকানোর অবস্থা। বুঝতে পারছিলুম না এখানে কিভাবে ওদের হাত থেকে বাঁচব। এদিকে সমুদ্র অনেকটা শান্ত। কর্নেল সোজা জলে নেমে গিয়ে ডাকলেন, এসো জয়ন্ত, আসুন ডাক্তার প্রসাদ, আমরা এখন নিরাপদ। ষষ্ঠীচরণ কর্নেলের দিকেই জলে নেমেছে। ঢেউয়ের ঝাপটায় কোমর অবধি ভিজে যাচ্ছে ওদের। আমি ডক্টর প্রসাদও ওদের কাছে গেলুম। বললুম, কর্নেল, আমরা এখানে কিভাবে নিরাপদ? ওই তো ওরা এগিয়ে আসছে। কর্নেল বেতার যন্ত্রের চাবি ঘুরিয়ে বেতার করে ধরে রেখেছিলেন। বললেন, ওরা জলকে বড় ভয় পায়। জিমকে আমি দু হাতে বুকের কাছে ধরে রেখেছি, সে থরথর করে কাঁপছে। বিচের ওধারে উঁচু ঝোপঝাড়ের ভেতর থেকে নেমে আসছে পালে পালে নেকুড়। বিভৎস তাদের মুখভঙ্গি, জিভ লক লক করছে। পিঁপড়ে মানুষেরা তিরিং বিড়িং করে নাচতে নাচতে আসছে ওদের পেছন পেছন। বিচের বালিতে এসে ওরা থমকে দাঁড়ালো। কর্নেল বেতার যন্ত্রে কার সঙ্গে কথা বলছিলেন। শূন্যমুনি বলছেন, হ্যাঁ হ্যাঁ, ভেগা আইল্যান্ড, শিগগির হেলিকপ্টার নিয়ে আসুন, আমরা বিপন্ন। ষষ্ঠীচরণ চোখ বুজে ঠক ঠক করে কাঁপছে এক হাঁটু জলে। জিম আমার বুকে মুখ লুকিয়েছে। ডক্টর প্রসাদ বিড়বিড় করে বলছেন, ক্যামেরাটা আনলে কত ভালো হতো, কেউ কি বিশ্বাস করবে আমাদের কথা? কথাটা কানে যেতেই কর্নেল প্রায় আর্তনাদ করে বললেন, ওই যা, আমার ক্যামেরাটা আর কি ফিরে পাবো? কি ভুলো মন আমার। উজ্জ্বল রোদে সোনালি বিচের ওপর পালে পালে জিভ বের করা নেকুড় আর অসংখ্য পিঁপড়ে মানুষ একইভাবে দাঁড়িয়ে।
ঘরের ছেলে বেঁচে পড়তে ভেগা আইল্যান্ড থেকে ঘরে ফিরতে পেরেছিলুম, এই যথেষ্ট। দিন 7 পরে পোর্ট ব্লেয়ার থেকে কর্নেল তার বন্ধু বিমান বাহিনীর সেই জাদরেল অফিসারের সাহায্যে হেলিকপ্টার চেপে ভেগা দ্বীপে তার অত্যাদ্ভুত ক্যামেরা আর আমার রাইফেলের খোঁজে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু কোথায় ভেগা দ্বীপ? দ্বীপটা যেন বেমালুম তলিয়ে গেছে ভারত মহাসাগরে। ওটাকে অনেক ওড়াউড়ি করে দেখতে না পেয়ে তারা ফিরে আসেন। এখন কর্নেল বলেন, তাহলে কি আমরা 4 জনেই একই রকম বিদঘুটে স্বপ্ন দেখেছিলুম? ষষ্ঠীচরণ বলে, তার বলতে? আমিও সায় দিয়ে বলি, ঠিক ঠিক স্বপ্নই বটে। তবে যদি ক্যামেরা বা রাইফেল হারায় তাহলে তো বড় রহস্যের ব্যাপার। ও কর্নেল, জীবনে এত রহস্যের সমাধান করেছেন, এটা করবেন না? কর্নেল উদাসভাবে শুধু বলেন, তাই তো। নমস্কার শ্রোতা বন্ধু, এই ছিল গল্পের আসরের আজকের নিবেদন। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং গল্পের আসরে নতুন হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন। আবার খুব শিগগিরই দেখা হবে। ভালো থাকবেন। নমস্কার।